কতদিন পরে আমাদের দেখা হলো? আনমনেই প্রশ্ন করল রাসেল। পুরো 8 বছর পার হয়ে গেছে, বলল রিচার্ড। 8 বছর? এতদিনে একবারও আমার সাথে যোগাযোগ করনি তুমি। খুব খারাপ আচরণ করেছ রিচার্ড। না না, আমি চেষ্টা করেছি, কিন্তু যোগাযোগ করতে পারিনি। অন্তত 3বার চিঠি লিখেছি তোমাকে, কিন্তু তোমাদের খুঁজে না পাওয়ায় তার দুটোই আমার কাছে ফেরত আসে, আর অপরটা খারাপ লোকদের হাতে পড়েছিল। চিঠি পেয়ে উম্মা প্রকাশ করে উত্তর পাঠিয়েছিল তারা। তারাই জানিয়েছে নেটালে গিয়েছিল তোমার বাবা মা, কিন্তু তারপর তারা নাকি ইংল্যান্ডে ফিরে গেছে আর মারা গেছো তুমি। তবে হতে পারে অন্য কারো ব্যাপারে কথা বলেছিল সে, কারণ ঠিকমতো বলতে পারেনি। সে ডাব পরিবারের কথা বলছে, নাকি কাপ পরিবারের কথা বলছে, অথবা হয়তো ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলেছে। তবে ওই লোকটার কথা আমার বিশ্বাস হয়নি। আমার সবসময় মনে হয়েছে বেঁচে আছো তুমি। তাহলে আমাকে দেখতে আসনি কেন রিচার্ড? পারিনি রাসেল, কারণ প্যারালাইসিসে আক্রান্ত হয়ে অনেক বছর বিছানায় পড়েছিল বাবা। একমাত্র সন্তান হওয়ায় আমার পক্ষে তাকে ফেলে আসা সম্ভব ছিল না। প্রশ্নবোধক দৃষ্টিতে রিচার্ডের দিকে তাকিয়ে রইল রাসেল। রিচার্ড বলল, বাবা মারা গেছে 10 মাস হয়। বাবা মারা যাওয়ার পর কয়েক সপ্তাহ সময় লেগেছে সব গুছিয়ে নিতে। বেশ ভালোই ব্যবসা জমিয়ে নিয়েছিল বাবা। এর মধ্যেই শুনতে পাই নেটাল ছাড়িয়ে আরও বহু ভেতরের দিকে ডারকেন্স বার্গের পাশে ট্রান্সভাল নামের প্রায় বন্য একটা এলাকায় বসতি গেড়েছে একটা ইংলিশ মিশনারি পরিবার। তখনই কানে আসে ওদিকেই রওনা হয়েছে কয়েকটা দরিদ্র বইয়ের পরিবার। সাথে সাথেই ওদের দলে ভিড়ে যায়। এই হচ্ছে আমার গল্প। মানে, তুমি র্যাসেল ডাব নামের মেয়েটিকে খুঁজতে এসেছিলে? নয়তো কি? তোমাকে যদি নাই খুঁজতাম তাহলে কেপে আমার বারন্ত ফার্ম ছেড়ে কল্লা খোয়াবার ঝুঁকি নিয়ে এত দূরে আসার আর কি কারণ থাকতে পারে? তুমি বা আর কেউ খবর নেয়ার জন্য গুপ্তচর হিসেবে কুয়াবিকে পাঠিয়েছিলে? হ্যাঁ, সেই ফিরে গিয়ে তোমাদেরকে ইনকো সাজানা জুলার কথা বলে, তাই না? আচ্ছা রিচার্ড, কুয়াবি যখন ফিরল তখন ওকে কি ধূসর দাড়িওয়ালা বড় পাইপধারী একজন বয়স্ক লোকের কাছে নিয়ে গিয়েছিলে? কুয়াবির গল্প শুনে বয়স্ক মানুষটির সাথের লোকেরা হাসাহাসিও করেছিল, তাই না? হ্যাঁ, ভুল বলনি। কিন্তু ওসব তুমি জানো কি করে? ওম পিয়েট আর আর তার সাথীদের হাসাহাসির কথাই বা জানলে কিভাবে? তোমার চরেরা নিশ্চয় খুব দ্রুতগামী আর অসম্ভব দক্ষ, নইলে কুয়াবির কথা তো তোমার জানার কথা না। বিস্মিত কণ্ঠে বলল রিচার্ড। হ্যাঁ, আমার চরেরা খুব দক্ষ, বলছি তাদের কথা। কিন্তু তার আগে বলো, রাজার দূতের সাথে তোমার দেখা হয়নি? সে তোমাকে কিছু বলেনি? আমি বলতে বলেছিলাম, নদীর মাঝের দ্বীপে যার সাথে তুমি দাঁড়িয়েছিলে সিংহ গর্জন করেছিল গুহার সামনে। তখন যে তোমার সাথে ছিল সেই ইনকো সাজানা তোমাকে জুলুল্যান্ডে স্বাগত জানিয়েছে। বলেনি ওরা এসব? বলেছে, কিন্তু তখন ওই কথার অর্থ কিছুই বুঝিনি। এখনও বুঝতে পারছি না, কারণ ওরা পৌঁছার এক মুহূর্ত আগেই আমাকে বইয়ের গুপ্তচর বলে ধরে নিয়েছিল জুলুরা। খুন করতে যাচ্ছিল আমাকে। কিন্তু এত কিছু তুমি জানলে কি করে? বলল রিচার্ড। হাসতে হাসতে রাসেল বলল, স্বপ্নে দেখেছি। হয়তো তোমাকে বাঁচানোর সুযোগ দেয়া হয়েছে যাতে পরে আমাকে বাঁচাতে পারো তুমি। এবার একটা গল্প বলি, শোনো। হয়তো তোমার জীবনের সবচেয়ে অদ্ভুত গল্প হবে এটা। তবে যেন এর প্রতিটা অক্ষর সত্য। আর আমার গল্প বিশ্বাস না হলে রাজা ডিনগান বা তার যে কোনো ইন্দুনাকে জিজ্ঞেস করতে পারো। এরপর পুলের পানিতে দেখা ঘটনার কথা খুলে বলল রাসেল। শুনতে শুনতে বিস্ময়ে
হা হয়ে গেল রিচার্ড। শেষে মাথা নেড়ে কেবল এটুকুই বলতে পারল, এখনো আমার মাথায় ঢুকছে না। তবে এটুকু কেবল বুঝতে পারছি, জুলুরা তোমাকে ওদের দেবীর আসনে বসিয়েছে। কিন্তু এরপর কি হবে? তোমাকে যদি এখানে থাকতেই হয়, আমিও যদি তোমার প্রধান পুরোহিত হিসেবে থাকি, তবুও মনে হয় না ওরা আমাকে পাত্তা দেবে। কি বলো? না, এখানে কোনো মতেই থাকবো না, বাড়ি যাব। তুমিই আমাকে নিয়ে যাবে। জুলুদেরকে আমি বলেছি যে আমাকে নিতেই আসছো তুমি। তোমার সাথে তো ঘোড়া আছে, তাই না? কালো রঙের ঘোড়া, যার সামনের একটা পা সাদা। না, কিছু বলো না, আগে খাও, বিশ্রাম নাও। আমাকে কিছু আয়োজন করতে হবে। আর একটা ব্যাপার, এখানে জুলুদের চোখে আমি সর্বোচ্চ মর্যাদাধারী, তাই ওদের সামনে তুমিও আমাকে সর্বোচ্চ সম্মান দেখাবে। ওদের ডাকছি বলে দুবার হাত তালি দিল র্যাসেল। সাথে সাথে ছুটে এলো কজন মহিলা ভীত। র্যাসেল হুকুম করলো, ইনকোসি ডারিয়েনের জন্য জলদি খাবার আনো, আর গেটের ক্যাপ্টেনকে আসতে বলো। মুহূর্তের মধ্যে হাজির হলো ক্যাপ্টেন। জুলার সম্মানে তার সামনে হাঁটু ঘষতে এলো সে। শতমুখে উচ্চারণ করতে লাগলো ইনকোসাজানার স্তুতি। তাকে থামিয়ে র্যাসেল বলল, এখনই রাজার কাছে যাও। তাকে বলো আমি যে ঘোড়াটায় করে এসেছিলাম সেটাকে প্রস্তুত করতে। আমি আর ইনকোসি ড্যারিয়ান এখনই টেগুলার ওপারে যাব। অবশ্য কয়েকদিন পরই ফিরবো আবার, কারণ আমার জন্য বিশেষ কিছু খবর নিয়ে এসেছে সে। জুলিয়ান্ডের মঙ্গল চাইলে এখনই আমাকে যেতে হবে। আর রাজা বা ইন্দুনাদের কারো কিছু বলার থাকলে তারা পথে আমাদের সাথে দেখা করবে। এখন রাজার কাছে গিয়ে বিদায় জানানোর সময় নেই। আর বলবে একদল জুলু সৈন্যকে প্রস্তুত হতে। আমাদেরকে টেগুলা পর্যন্ত এগিয়ে দেবে তারা। ওই দলের প্রধান হিসেবে যাবে টাম্বুসা। আর রাজাকে বলবে, সে যদি আমাদের বাধা দেয় বা সৈন্য না দেয়, তাহলে আমার নিজের সৈন্যদল ডাকবো আমি। সেটা কারো জন্যই মঙ্গলজনক হবে না। এখন যাও। মনে রেখো, তোমার গতির উপর অনেকের প্রাণ নির্ভর করছে। ঠিক তীরের গতিতে ছুট দিল ক্যাপ্টেন। রিচার্ড প্রশ্ন করল, ওরা তোমার কথা মানবে? মানবে, কারণ আমাকে ভয় করে ওরা। বিশেষ করে তোমার আসার দৃশ্যটা ওদের বলেছি আমি। তবে ওরা যাই করুক, আমাদেরকে তড়িৎ গতিতে কাজ সারতে হবে। ওরা কিছু চিন্তা ভাবনা করার আগেই যদি বের হতে পারি, তবেই সফল হব। খাবার চলে এসেছে, জলদি খেয়ে নাও। তারপর খাবার পরিবেশনকারী মহিলাটিকে বলল, গেটে গিয়ে বলো সাদা সর্দারের ঘোড়াটাকে খাইয়ে দাইয়ে প্রস্তুত করে রাখতে। এখনই ওটা লাগবে। আর তার ভীতকে প্রস্তুত হতে বলবে। এবার রিচার্ড বলল, কিন্তু আমার সাথে তো কোনো ভীত নেই। কুয়াবিকে 50 মাইল পেছনে ছেড়ে এসেছি। ওর পা কেটে গিয়েছিল, তাই ওয়াগনের সাথে রেখে এসেছি ওকে। একটু ভালো বোধ করলেই পেছন ফিরে বাফেলো নদীর দিকে রওনা হয়ে যাওয়ার কথা ওর। সময় নিয়ে ও প্রচুর পরিমাণে খেলো রিচার্ড। খেতে খেতেই র্যাসেলকে জিজ্ঞেস করলো, জুলিল্যান্ড থেকে এখনই বের হওয়ার তাড়া কেন ওর? র্যাসেল বলল যে দুটো কারণে এখনই বের হতে চায় ও। প্রথমত ওর বাবা মায়ের জন্য। র্যাসেলের সন্দেহ তাদের কিছু একটা হয়েছে। বিশেষ করে র্যাসেলের মায়ের খুব খারাপ কিছু হয়েছে। আর দ্বিতীয়ত রিচার্ডের জন্য, কারণ জুলুরা র্যাসেলকে এমন একটা অবস্থানে বসিয়েছে যেখান থেকে বিয়ে তো দূর, ওর দিকে কেউ চোখ তুলে তাকালেও তার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবে জুলুরা। উপরন্তু র্যাসেলের নিরাপত্তায় থাকার পরও ভুল করে ছোড়া একটা বর্ষা রিচার্ডের বুকে বিঁধে যাওয়া মোটেও অসম্ভব না। বা অনিচ্ছাকৃতভাবে খাবারের সাথে বিষ মিশিয়ে দিলেও পরে আর কিছুই করার থাকবে না। রিচার্ডকে নিয়ে
র্যাসেলের ভবিষ্যৎবাণীর কারণে ওকে এখানে আসতে দিয়েছে জুলুরা, কিন্তু পরে কি হবে খোদা মালুম। আর এর মধ্যেই যদি ইসমাইল ফিরে আসে তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে। রিচার্ড জানতে চাইল ইসমাইল কে। ইসমাইলের সম্বন্ধে সংক্ষেপে জানালো র্যাসেল, তবে যতটুকু বলল চেপে গেল তার চেয়ে বহুগুণ। যা হোক, তখন ঘরে প্রবেশের অনুমতি চাইল র্যাসেলের এক মহিলা ভীত। তখন রিচার্ডকে ও বলল পেছনে সরে গিয়ে যতটা সম্ভব শ্রদ্ধাপূর্ণভাবে দাঁড়াতে। তারপর মহিলাটিকে ভিতরে আসতে বলল র্যাসেল। সে খবর দিল যে রাজার ইন্দানুরা এসেছে। ইনকো সাজানের সাথে কথা বলতে চায় তারা। ওদের আসার অনুমতি দেয়া হলো। ইন্দুনারা এসে রিচার্ডের দিকে তাকালো। মুহূর্তের জন্য কারো চোখে ফুটে উঠল কৌতূহলের দৃষ্টি, আর কারো চোখে সাপদের হিংস্রতা। তবে পর মুহূর্তেই সবাই এমন ভাব করল যেন এই ঘরেই নেই রিচার্ড। ইন্দোনাদের প্রশ্ন করল র্যাসেল, যেভাবে বলেছি সেভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে? হয়েছে ইনকো সাজানা। আপনার হুকুম অমান্য করবে কে? বাইরে সৈন্য নিয়ে অপেক্ষা করছে টাম্বুসা। কিন্তু ইনকো সাজানা, আপনি চলে যাবেন বলে আমাদের মন খুব খারাপ, কিন্তু আমরা কি আপনার কিছুই পেতে পারি না? এই সাদা লোকটি তো আপনার দাস, তাই আমরা ভাবছিলাম আপনার অনুপস্থিতির সময় অন্তত তাকে তো এখানে রেখে যেতে পারেন। সে আমার দাস, এটুকুই যথেষ্ট। আর কথা বাড়িও না। কি বলেছিলাম মনে আছে তো? এই লোক আমার আর জুরুল্যান্ডের মেহমান। যদি তার গায়ে একটা টোকাও দেয় কেউ, তাহলে কঠিন প্রতিশোধ নেব আমি। রক্তের বন্যায় ভাসিয়ে দেব জুলুল্যান্ডের মাটি। র্যাসেলের হুমকিতে ভয়ের ছাপ ফুটে উঠল ইন্দোনাদের চেহারায়। কেবল ওদের সর্দার বলল, এই সাদা সর্দার তো আমাবুনাদের সাথে ঘুরছিল, তাই রাজা জানতে চেয়েছে ওদের কোনো খবর কি সে এনেছে। হ্যাঁ ডেরিয়েন, ইনকোসির আনা খবর হচ্ছে আমাবুনারা শান্তি চায়। জুলুরা কিছু না করলে ওরাও কিছু করবে না। আমি কি ওদের জানিয়ে দেব যে জুলুরাও শান্তি চায়? প্রশ্ন করল র্যাসেল। এ ব্যাপারে রাজা আমাকে কিছুই বলেনি। ভূত রাজার প্রতিনিধির জন্য অপেক্ষা করছে রাজা ডিনগান। অপেক্ষা করছে তারা আপনার কথার কি অর্থ বলে তা জানা, আর সেদিনের ছুটন্ত তারা কি ইঙ্গিত বয়ে এনেছে তা শোনার জন্য। বেশ, তবে তাই হোক। আমার আরেক ভীত নই এলে ওকে আমার কাছে পাঠিয়ে দেবে। শুনবো কি বলে ওর জাতির লোকেরা। বলে উঠে দাঁড়ালো র্যাসেল। অর্থাৎ কথা শেষ, এবার বিদায় হও। ইন্দোনা তখন আবার জিজ্ঞেস করলো, রাজা জানতে চেয়েছে কবে আপনি ফিরবেন ইনকোস সাজানা? ফিরব যখনই জুলুল্যান্ড আমার প্রয়োজন বোধ করবে তখনই ফিরব। তবে খুব সাবধান। মনে রেখো, আমি আসার আগে যেন কোনো রক্তপাত না হয়। রক্তপাত হলে স্বর্গের অভিশাপ পড়বে জুলুল্যান্ডের উপর। এই বলার ছিল আমার। আবার আমাদের দেখা হওয়ার আগ পর্যন্ত তোমাদের জন্য শুভকামনা রইল। জোলার বক্তব্য শুনে বিনয় সহকারে বিদায় নিল ইন্দুনারা। 1 ঘন্টা পরের কথা। জুলু সৈন্য পরিবেষ্টিত হয়ে রিচার্ডকে সাথে নিয়ে টেগুলার দিকে এগিয়ে চলেছে র্যাসেল। একটা টিলার চূড়ায় এসে পেছন ফিরে উমগুন গন্ধুলভুর দিকে তাকালো র্যাসেল। তারপর রিচার্ডকে দেখে বলল, মনে হচ্ছে খুব শিগগিরই আবার আমাকে এখানে ফিরতে হবে। সে কি, কেন? কারণ ওই ইন্দোনাদের চোখে শয়তানি খেলা করতে দেখেছি আমি। কিছু একটা গোপন করছিল ওরা। আমার খুব ভয় করছে রিচার্ড। 14। নইয়ের কাছ থেকে র্যাসেল শুনেছিল যে সৈন্যদের মার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে ইসমাইল। খবরটি পুরোপুরি সত্য। মারের চোটে বেশ কয়েকদিন বিছানায় পড়ে থাকতে হয়েছে ওকে। যখন ও সোজা হয়েছে তখনও দূরযাত্রার পক্ষে অনেকটাই দুর্বল। তারপরও রাজার হুকুম বলে কথা, তাই টেগুলার দিকে রওনা হয়ে গেছে সে। গতি যদিও বেশ ধীর। বা রাজার তরফ থেকে র্যাসেলকে শোনানো হয়েছে পালিয়ে গেছে ইসমাইল।
পালিয়েই গেছে। তবে সেটা ছিল সাজানো একটা নাটক, যার পরিকল্পনার কথা আমরা আগেই জেনেছি। আর যেহেতু সেটা ছিল সাজানো নাটক, তাই পরে জুলুরা আর ওকে ধরার চেষ্টা করেনি। টেগুলার পারে পৌঁছে ইসমাইল দেখল ওর জন্য অপেক্ষা করছে জুলু সৈন্যদের ছোট এক দল। তাদের উপর হুকুম ছিল ইসমাইল যা করতে বলে বিনা প্রশ্নে বিনা দ্বিধায় তাই করতে হবে। নদীর পাড়ে পৌঁছে ওরা দেখল যে ফুলে ফেপে প্রমত্তা রূপ নিয়েছে টেগুলা। এখন এটা পার হওয়া কোনো মতেই সম্ভব না। কাজেই পানি কমার অপেক্ষায় পরবর্তী 10 দিন ওখানেই বসে থাকতে বাধ্য হলো ও। এই 10 দিন কেবল শুয়ে বসেই কাটায়নি ইসমাইল, নিজেকে নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করেছে। ইসমাইলের পুরো জীবনের ইতিহাস বলে কাউকে বিরক্ত করতে চাই না, সেটা এই গল্পের সাথে প্রাসঙ্গিকও না। তাই সংক্ষেপে বলি, র্যাসেলকে যেমনটা বলেছিল, আসলেই সম্ভ্রান্ত এক ইংরেজ পরিবারের সন্তান ইসমাইল। তবে আগে থেকেই ও রুক্ষ স্বভাবের লোক। স্বভাব দোষে বারবার ঝামেলায় জড়িয়েছে ও। পরিবার থেকেও ওকে শোধরাবার তেমন পদক্ষেপ নেওয়া হয়নি, কেবল দোষারোপ করেই তারা খালাস। পরে সামরিক বাহিনীতে নাম লিখিয়েছে ইসমাইল, কিন্তু সেখানেও বেশি দিন টিকতে পারেনি। একটা অঘটন ঘটিয়ে আর্মি থেকে পালায় সে। আসলে খুন করে শাস্তির ভয়ে পালায়। পালিয়ে চলে আসে জল জঙ্গলের দেশ এই দক্ষিণ আফ্রিকায়। এখানে এসে ওর মনে হয় যে নাম পরিবর্তন করা দরকার। তখনই ইসমাইল নাম গ্রহণ করে সে। তারপর সেখানে আসল রূপে নিজেকে মেলে ধরে ও। এখানে বাধা দেবার বা কিছু বলার মতো কেউ না থাকায় নিয়ন্ত্রণহীন জীবনযাপন শুরু করে সে। জুলুদের সাথে মিশে হয়ে যায় ওদেরই মতো। একাধিক স্ত্রী গ্রহণ করে। এরপরে সে দেখে রাসেলকে। প্রেমে পড়ে যায় রাসেলের। মাথায় ঢোকে ওকে পাওয়ার ইচ্ছা। মনের ভেতর ফিরে আসে যে সেও একসময় ছিল সম্ভ্রান্ত ইংরেজ ঘরের সন্তান, কিন্তু কোথায় নেমেছে আজ। ওদিকে র্যাসেলও ইংরেজ, হোক না পয়সা কম, কিন্তু ও তো সম্ভ্রান্ত সম্মানিত ঘরের মেয়ে। কাজেই র্যাসেলকেই তার চাই। কিন্তু র্যাসেল ওকে প্রত্যাখ্যান করার পর র্যাসেলের প্রতি ওর আকর্ষণ আরও বেড়ে গেছে। তখন ইউরোপিয়ানদের মতো করে র্যাসেলের সামনে নিজেকে উপস্থাপন করে ইসমাইল। প্রতিশ্রুতি দেয় যে বাপ দাদাদের মতো জীবনযাপন শুরু করবে। বর্তমানের সব ভুলে আগের অভিজাত ইংরেজ জীবনে ফিরে যাবে। কিন্তু তাতেও র্যাসেলের মন গলেনি। ওদিকে ইসমাইল বিশ্বাস করে বসে আছে যে র্যাসেল আসলেই সাধারণ কেউ না। আসলেই অতিপ্রাকৃত কিছু একটা আছে ওর ভেতর। ফলে ওকে পাওয়ার ইচ্ছা আরও বেড়ে গেছে ইসমাইলের। কিন্তু র্যাসেল যখন জুলুল্যান্ডে গেল, সভয়ে ইসমাইল আবিষ্কার করলো পাশার ছক পুরো উল্টে গেছে। ও নিজেই এখন পড়ে গেছে ইনকো সাজানার ক্ষমতার ভেতর। অর্থাৎ ওকে পাওয়ার আশা সুদূর পরাহত। এত কিছুর পরও র্যাসেলকে পাওয়ার আশা ছাড়েনি ইসমাইল। এখানে টেগুলার ধারে বসে ভাবছে কোনোভাবে আবার যদি ওকে জুলুল্যান্ড থেকে বের করে আনা যায়, র্যাসেল অবশ্যই ওর দিকে সুনজরে তাকাবে। তখনই কিছু একটা আশা করা যাবে। এখন এই আছে সে আশাই আছে সে। নিজের হাতে আর রক্তের দাগ লাগাতে চায় না ইসমাইল, কিন্তু র্যাসেলকে পেতে হলে ওকে ঘরহারা স্বজনহারা করতে হবে, এটা ধরেই নিয়েছে ও। তবে কিভাবে কি করবে সেটা এখনও ঠিক করেনি। ভাগ্যের উপর নির্ভর করছে ও। এর মধ্যেই টেগুলার পানি কমতে শুরু করেছে। পার হওয়ার মতো অবস্থায় ইতিমধ্যেই চলে এসেছে সেটা। ইসমাইলের ইচ্ছা আগামীকাল নদী পার হবে। এমন সময় হাঁপাতে হাঁপাতে এসে পৌঁছল ডিনগানের দূত। সে জানালো যে ইসমাইল এখনও নদী পার হয়নি জেনে আহত মোষের মতো খেপে গেছে ডিনগান। এমনই খেপেছে যে আজ পর্যন্ত ডিনগানকে এমন ক্ষেপতে দেখেনি কেউ।
এদিকে একজন সাদা লোককে সাথে নিয়ে রামাহের রামাহ এর দিকে রওনা হয়ে গেছে ইনকো সাজানা। আধবেলার রাস্তা পেছনে আছে তারা। এই মুহূর্তে যদি ইবুবেচি রওনা না হয় তাহলে ওরা তার নাগাল পেয়ে যাবে। কাজেই তার প্রতি রাজার হুকুম। আগের পরিকল্পনা মোতাবেক এখনই ইবুবেচি রওনা হবে, তুলে নিয়ে আসবে বুড়ো ধর্মশিক্ষক ও তার স্ত্রীকে, কিন্তু তাদের কোনো ক্ষতি করা যাবে না। আর যদি এর মধ্যেই ইনকো ছাজানার সাথে তার দেখা হয়ে যায় তাহলে ইনকো ছাজানার বিন্দুমাত্র ক্ষতি করা বা তার অপমান করা যাবে না, কেবল কানে আঙুল দিয়ে থাকতে হবে। ইনকো সাজানা যাই হুকুম করুক ওরা সেপ কালা হয়ে যাবে। রাজার কাছে নিয়ে আসবে ইনকো সাজানার বাবা মাকে। ইনকো সাজানার সাথের সাদা লোকটি যদি ইসমাইলকে বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে তাকে ধরে বেঁধে রাখতে হবে, কিন্তু তারও কোনো ক্ষতি করা যাবে না, কারণ তার ক্ষতি হলে বা তার রক্ত বের হলে জুলুল্যান্ডের উপর বিরাট অভিশাপ নেমে আসবে। কালো রাজার নামে ডিনগান শপথ করেছে যে এর অন্যথা হলে মধুতে চুবিয়ে পিঁপড়ার ঢিবিতে গেঁথে রেখে ইবুবেছির যন্ত্রণাদায়ক মৃত্যু নিশ্চিত করবে রাজা। আর ইবুবেছি যদি এই মিশনে ব্যর্থ হয় তাহলে এক রেজিমেন্ট সৈন্য পাঠিয়ে মাফুটি ধুলোয় মিশিয়ে দেবে রাজা। দখল করবে ইসমাইলের সমস্ত গবাদি পশু, হত্যা করবে ওখানে চলে ফিরে বেড়ানো প্রত্যেকটা মানুষকে। শুনে ভীষণ ভয় পেয়ে গেল ইসমাইল, কারণ ও খুব ভালো করেই জানে এসব ফাফা বুলি নয়। নদী দেখিয়ে দূতকে ইসমাইল বলল যে নদী রেগে আছে। এমন অবস্থায় নদী পার হওয়া সম্ভব ছিল না, তবে এখন এসে পার হবে। আর রাজা যা বলেছে সেভাবেই সব হবে। সাদা লোকদের কেশাগ্র স্পর্শ করবে না কেউ। জবাবে দূত বলল, তাহলে তাড়াতাড়ি করুন, কারণ ইনকো সাজানা আদ দিন দূরেও নেই, আর তার সাথে আছে সাদা সর্দার ডরিও। ডরিও দেখতে কেমন? প্রশ্ন করল ইসমাইল। বয়সের তরুণ, দেখতে সুদর্শন, চুলদারি দুটো রঙই স্বর্ণের মতো, চোখ হুবহু ইনকো সাজানার মতো। লোকে বলে সেও নাকি স্বর্গের সন্তান, আবার কেউ বলে সে ইনকো সাজানার ভালোবাসার মানুষ। তবে অত উঁচু ব্যাপারে কথা বলার আমি কে? তবে এটা আসলেই সত্যি যে লোকটাকে খুবই পছন্দ করে ইনকো সাজানা। জুলুল্যান্ডে সে পা রাখারও আগেই তার আশা নিয়ে ভবিষ্যৎবাণী করেছে ইনকো সাজানা। এমনকি ইন্দোনাদের পেছনে যখন সে দাঁড়িয়েছিল তখনও বারবার মাথা ঘুরিয়ে তার দিকে তাকিয়েছে ইনকো সাজানা, বলল রাজার দূত। লোকটাকে ইনকো সাজানা অনেক ভালোবাসে না? দাঁতে দাঁত ঘষে উচ্চারণ করলো ইসমাইল। তারপর সৈন্যদের ডাক দিয়ে বলল, রাজার হুকুম, এখনই নদী পার হতে হবে। নদীর পানিতে ডুবে মরা বর্ষায় বিদ্ধ হয়ে লজ্জাস্কর মৃত্যু থেকে অনেক ভালো। কাজেই নদী পার হলো ওরা, বহু কষ্টে যদিও। তবে অবাক ব্যাপার, এত ঝামেলার মধ্যেও কারো প্রাণ খোয়াতে হয়নি। ইসমাইল নদী পার হয়েছে শক্তপোক্ত এক জুলুর কাঁধে চেপে। ওপারে পৌঁছেই নদীর তীরবাসী এক লোককে ডাকলো ইসমাইল। লোকটি ইসমাইলকে চেনে, ওর কূট স্বভাবও জানে, তাই দেরি না করে সামনে হাজির হলো সে। লোকটিকে ইসমাইল বলল এখনই মাফুটির দিকে ছুট দিতে। ওখানকার সর্দারকে বলবে শক্ত সমর্থ 30 জন যোদ্ধা নিয়ে আগামীকাল ভোরের আগেই চিৎকারকারীর বাড়ি রামাহ এর উপরের কুলুফে যেন লুকিয়ে থাকে সর্দার। তারপর কি করতে হবে সেটা দেখা হলে তখন ইবুবেসি স্বয়ং জানাবে। খবর নিয়ে ছুট দিল লোকটি। এদিকে অসুস্থ ইসমাইলকে বইবার জন্য ইতিমধ্যেই লতাপাতা দিয়ে একটা পালকি বানিয়ে নিয়েছে জুলুরা। সেটায় চেপেই রওনা হলো ও। সন্ধ্যার খানিক আগেই রামাহ এর কাছে এসে পৌঁছল ইসমাইলের জুলু বাহিনী। ওদিকে জুলু সৈন্যদের আসতে দেখে রামাহকে ঘিরে বসবাসরত নেটিভরা ভাবল ওদের মারতেই বুঝি সৈন্য পাঠিয়েছে ডিনগান। প্রাণ ভয়ে আর দ্বিতীয় কোনো চিন্তা করল না কেউ। সাথে সাথে তল্পি তল্পা গুটিয়ে বাড়ি ছাড়ল ওরা।
নিয়ে গেল ওদের গবাদি পশুগুলো। একাকী রয়ে গেল কেবল প্যাস্টর মিস্টার ডাব। জুলুদের খবর কিছুই তার জানা হলো না। রামাহো এর কাছে পৌঁছে পালকি থেকে নামলো ইসমাইল। 10 জন সৈন্য আর কজন ক্যাপ্টেনকে সাথে রাখলো ও বাকিদের বাকিদের বলল রামাহ ঘিরে ফেলতে। উমফুন দোষী, অর্থাৎ চিৎকারকারী, অথবা তার স্ত্রী যদি পালাতে চেষ্টা করে তাদের ধরে ইসমাইলের সামনে নিয়ে আসতে হবে, কিন্তু তাদের কারো কোনো ক্ষতি করা যাবে না। সৈন্যদের নির্দেশনা দিয়ে ইসমাইল নিজে রওনা হলো মিশন হাউসের দিকে। ও আশা করেছিল ওদের আসতে দেখে মিস্টার ডাব হয়তো নেটিভদের সাথে পালিয়ে গিয়ে থাকতে পারে, কিন্তু ঘরে পৌঁছে দেখল সদর দরজা হা করে খোলা। সদল বলে ভিতরে ঢুকলো ইসমাইল, এমনকি ভেতরের ঘরের দরজাও খোলা। অবাক ও লজ্জিত হয়ে আবিষ্কার করলো মিসেস ডাব বিছানায় শায়িত। খুবই অসুস্থ সে, যখন তখন অবস্থা তার। তার পাশে মেঝেতে হাঁটু গেড়ে বসে প্রার্থনা করছে মিস্টার ডাব। তখন ওদের উপর চোখ পড়ল মিসেস ডাবের। তার ঠোঁট জোড়া নীল হয়ে আছে, স্পষ্টই বোঝা যাচ্ছে কথা বলার ক্ষমতা নেই তার। ওদের দিকে ইশারা করে হাত তুলল সে, কেবল ওই শক্তিটুকুই আছে তার। তখন ব্যাপারটা চোখে পড়ল মিস্টার ডাবের। ফিরে তাকালো সে। মাপুটিতে ঝগড়ার পর আর ইসমাইলের চেহারা দেখেনি সে। রুক্ষ কণ্ঠে প্যাস্টর প্রশ্ন করল, এসব কি? এই অসভ্যদের নিয়ে এভাবে ঢুকে পড়ার অর্থ কি? আমার স্ত্রী খুবই অসুস্থ, বুঝতে পারছেন না তাকে বিরক্ত করা উচিত না? আমি দুঃখিত, শুরু করলো ইসমাইল। মিস্টার ডাবকে আসলেই ভয় করে সে, তাই খানিকটা সম্ভ্রম আর খানিকটা লজ্জা মেশানো কণ্ঠে সে বলল, দুঃখিত, কিন্তু একটা খবর দিয়ে আমাকে পাঠিয়েছে রাজা ডিনগান আর আপনার মেয়ে। মেয়ের কথায় নড়ে চড়ে উঠল মিস্টার ডাব। র্যাসেল খবর পাঠিয়েছে? কি খবর? কেমন আছে ও? ওর কোনো সংবাদই আমরা পাই না, কেবল শুনি কিছু আবোল তাবোল গুজব। ইসমাইল বলল, তার সাথে একবারই দেখা হয়েছে আমার, ভালোই আছে সে। তবে আপনিও জানেন জুলুরা ওকে ইনকো সাজানা বানিয়েছে, তাই খুব কড়া প্রহরার ভেতর রাখা হয় ওকে। আমার মেয়ে তাহলে ওই অসভ্যদের মাঝে একা একা বেঁচে আছে? অনেকটা তাই। তবে শুনেছি এখন একজন সঙ্গী পেয়েছে সে, এক বদখত সাদা লোক সে। তার সাথেই আপাতত আছে আপনাদের মেয়ে, বলে বিশ্রী একটা ভঙ্গি করলো ইসমাইল। আমার মেয়ে একটা বদখত সাদা লোকের সাথে? এ হতেই পারে না। তার নাম কি? প্রশ্ন করলো পাস্টার মিস্টার ডাব। জানি না, কেবল বেটারা ওকে ডাকে ডরি ও নামে। বলে সে বয়সে তরুণ আর তার চুল নাকি সাদা। ইনকো সাজানা তাকে খুব ভালোবাসে। ওই লোকের ব্যাপারে এটুকুই জানি আমি। হতাশায় মাথা নাড়ল মিস্টার ডাব, কিন্তু মিসেস ডাব সোজা হয়ে বসে পড়েছে। সবই শুনেছে সে। স্বামীর আস্তিন ধরে টানল সে। ফিসফিসে বলল, জন ও ডেরিয়ান, রিচার্ড ডেরিয়ান, সেই যে উমটুমা নদীতে বানের সময় র্যাসেলকে বাঁচিয়েছিল, সেই ছেলে। র্যাসেল ছেলেটাকে কখনোই ভোলেনি। ওহ, ঈশ্বরকে ধন্যবাদ, হাজার ধন্যবাদ। ওর সাথে নিরাপদেই থাকবে আমাদের র্যাসেল। আমি সবসময় জানতাম র্যাসেলকে ছেলেটা খুঁজে পাবেই, কারণ ওরা একে অপরের জন্যই সৃষ্টি। এটুকুই বলতে পারল সে। তারপর আবার বিছানায় পড়ে গেল মিসেস ডাব। এবার ইসমাইলও বলল, জুলুরাও একই কথা বলে। ওরা নাকি তৈরি হয়েছে পরস্পরের জন্য। হয়তো নেটিভদের মতো করে বিয়েও করে নিয়েছে ওরা। রীতিমতো গর্জে উঠল মিস্টার ডাব। বলল, আমার মেয়ের নামে অপমানজনক কথা বলা বন্ধ করুন। আপনি যেভাবে স্ত্রী গ্রহণ করেছেন, আমার মেয়ে কখনোই সেভাবে স্বামী গ্রহণ করবে না, এমনকি লোকটি রিচার্ড ডেরিয়ান হলেও না। বলুন এবার, ওরা কি এদিকে আসছে? না, যেখানে ওরা আছে খুবই আরামে আছে। তাছাড়া জুলুরা ওদের আসতে দেবে না। তবে ও নিয়ে দুঃখ করবেন না, কারণ আমাকে পাঠানোই হয়েছে আপনাদের দুজনকে ওদের কাছে নিয়ে যাওয়ার জন্য। স্ত্রীর দিকে একবার তাকিয়ে প্যাস্টার বলল, কিন্তু এখন তা কোনো মতেই সম্ভব না। সম্ভব অসম্ভব জানি না। রাজার হুকুম আর ইনকা সাদানের ইচ্ছা, আপনারা যেখানে যাবেন তা
তাই যেতেই হবে। আপনারা সেখানে যাবেন, তাই যেতেই হবে। আপনি কি পাগল হলেন? আমার স্ত্রীর অবস্থা দেখেছেন? একটা পা ফেলা ওর পক্ষে কি এখন সম্ভব? ও কেমন করে যাবে? নির্বিকারভাবে ইসমাইল বলল, ওসব নিয়ে চিন্তা করে সময় নষ্ট করবেন না। বয়ে নেওয়া হবে মিসেস ডাবকে। তার পরনে ভালো পোশাক না থাকলেও অসুবিধে নেই। কম্বলে মুড়ে বয়ে নিয়ে যাব। আপনাদের নিতে হবে, এটাই আমার জন্য রাজার হুকুম। কাজেই নিতেই হবে। আপনাদের জন্য নিজের গলা কাটা যেতে দিতে পারবো না আমি। মিসেস ডাব তখন বলল, জন তুমি যাও, আমাকে নিয়ে মাথা ঘামিও না। আমার সময় চলে এসেছে। নিশ্চিন্তেই মরবো আমি, কারণ রিসার ডেরিয়ান চলে এসেছে। তার কাছে নিরাপদে থাকবে আমার র্যাসেল। মনে হলো রিসার্ডের নাম কানে যাওয়া মাত্রই বিগড়ে গেল ইসমাইলের মেজাজ। রীতিমতো ধমকের সুরে সে বলল, আপনারা যাবেন না সৈন্যদের দিয়ে তুলে নেব? এবার প্যাস্টারও রেগে গেল। বদমাস কোথাকার! ওকে ফেলে এই অবস্থায় কিভাবে যাব? খবরদার, যে ওর গায়ে হাত দেবে গুলি করে মারবো তাকে। যাও এখান থেকে, বের হও সব। বলতে বলতেই ছিনিয়ে নিল দেয়ালে ঝোলানো ডাবল ব্যারেল শর্ট পিস্তলখানা। কক করলো সেটা। কৌতূহলের সাথে ঘটনা প্রবাহ দেখছিল জুলুরা। ইসমাইল ওদের হুকুম করলো, চিৎকারকারীকে বেঁধে ফেলো, আর খাটিয়া সহ তুলে নাও মহিলাটিকে। সে যদি পথে মারাও যায়, আমাদের কিছু করার নেই, রাজার হুকুম। ক্যাপ্টেনরা দ্বিধা করছে। কুলির ভয়ে নয়, বরং অসুস্থ মানুষটির অবস্থা নাড়িয়ে দিয়েছে জুলুদের কঠিন হৃদয়কেও। তাই নড়তে চাইছে না ওরা। এবার ধমকানো শুরু করলো ইসমাইল, ভীতু গাধার দল! শুনতে পাচ্ছিস না? রাজার হুকুম, যা বললাম কর, নয়তো সবাইকে মরতে হবে। আর ওই বুড়ো ভামটা তোদের বাধা দিলে লাঠি দিয়ে আঘাত করে তাকে নিরস্ত্র কর। এবার আর দ্বিধা করলো না ওরা। লাফিয়ে গিয়ে মিসেস ডাবের খাট তুলে ধরল। সাথে সাথেই সবচেয়ে কাছের লোকটিকে উদ্দেশ্য করে পিস্তলের এক নল খালি করলো মিস্টার ডাব। গুলি খেয়ে লুটিয়ে পড়ল সে। অন্য জুলুরা ততক্ষণে ঝাঁপিয়ে পড়েছে মিস্টার ডাবের উপর, লাঠি দিয়ে আঘাত করছে তাকে। এদিকে হুড়োহুড়ির মধ্যে একটা জোরালো আঘাতে পড়ে আঘাত পড়ে গেল মিস্টার ডাবের মাথায়। একই সময় আঙুলের টান লেগে একটা গুলি বেরিয়ে এলো পিস্তলের অপর ব্যারেল দিয়ে। একটুর জন্য ইসমাইলকে মিস করলো সে। ওদিকে লাঠির আঘাতে বিছানায় চিত হয়ে পড়ে আছে মিস্টার ডাব। তৎক্ষণাৎ মৃত্যু হয়েছে তার। তার আজীবনের চাওয়া ছিল শহীদের মৃত্যু, তাই পেল সে। এক ক্যাপ্টেন এগিয়ে গিয়ে হৃদকম্প পরীক্ষা করে দেখে নিশ্চিত হলো আসলেই মারা গেছে মিস্টার ডাব। বলল, দুজনেই তো শেষ, এবার কি ইবু বেশি? ইসমাইলের চেহারা থেকে রক্ত সরে গিয়ে ফ্যাকাশে হয়ে গেছে তার চেহারা। চোখ বড় বড় করে তাকিয়ে আছে সে। এমন কিছু ঘটে যাবে আশা করেনি কেউ। হাতের তালু দিয়ে কপাল ঘষতে ঘষতে বলল, রাজার হুকুম ছিল ওদেরকে তার কাছে নিয়ে যেতে হবে, সেটাই করব। কিন্তু ওদের মেরে ফেললে কেন? মহা আতঙ্কের সাথে বলল, এদেরকে মেরে ফেলে ইনকো সাজানার অভিশাপ আমাদের উপর ডেকে এনেছ তোমরা। এবার ক্যাপ্টেনের বিস্মিত মন্তব্য, ও ও আপনি আমাদের হুকুম দিয়েছেন লাঠি দিয়ে ওকে আঘাত করতে, আর রাজা আমাদের বলে দিয়েছে আপনার হুকুম মানতে, তাই আপনার হুকুম আমরা মেনেছি। কিন্তু কে জানতো? চিন্তা ভাবনা করতে করতে ভাবুক ব্যাটার খুলি এত পাতলা হয়ে গেছে। আপনি বা আমি হলে মাথায় ওই টোকা টেরই পেতাম না। কিন্তু এখন কথা হচ্ছে অপর পারে চলে গেছে ওরা। ওদের স্পর্শ করে পাপ করতে আমরা রাজি না। তাছাড়া এই মৃত মানুষদের হাড্ডি গুড্ডি রাজার কোনো কাজে লাগবে? তার উপর যদি ভূত হয়ে ওরা আমাদের পিছে লাগে, তখন? তারপর জুলুদের দিকে ফিরে ক্যাপ্টেনটি বলল, ভাইরা, চলো রাজার কাছে ফিরে গিয়ে সব তাকে জানাই। তবে আমাদের ভয়ের কিছু নেই, কারণ ইবু বেচির হুকুমে কাজ করেছি আমরা, নিজের ইচ্ছায় করিনি। জুলুরাও বলল, হ্যাঁ, রাজার কাছেই ফিরে যাব।
ইবু বেশি আসবেন আমাদের সাথে? না, যাব না। তোমাদের ভুলের খেসারত দিতে গিয়ে আমার ধরটাকে রাজা মুচির সিরুক, সেটাই বুঝি চাও? যাও, শান্তি পেলে যাও, কিন্তু জেনে রাখো ইনকো সাজানা এদিকেই আসছে, ভুলেও তার সামনে যেও না। তোমাদের দেখলেই যা বোঝার বুঝে নেবে সে, তারপর মৃত্যু আসবে তোমাদের। আর একটা কথা, এই বুড়ো বুড়িকে বাবা মা বলে মানত ইনকো সাজানা। এক শূন্য জবাব দিল। হ্যাঁ, ইনকো সাজানার আসার কথা আমরাও শুনেছি। তাকে এড়িয়ে যাব আমরা, তার অভিশাপকে আমরা সবাই ভয় পাই। কিন্তু ইবু বেশি, আসলে ভয় আমাদের নয়, আপনার। কারণ আমরা আপনার হুকুম তামিল করেছি কেবল। হয়তো এই চাঁদ শেষ হওয়ার আগেই মারা যাবেন আপনি। পারলে স্বর্গের সাথে সন্ধি করে ক্ষমা চেয়ে নিন। আমরাও যাচ্ছি রাজার কাছে, ক্ষমা চাইব তার কাছে। আতঙ্কিত ইসমাইল কপালের ঘাম মুছতে মুছতে বলল, অভিশপ্ত কুত্তার দল, আমাকেও সাপের তলে ফেলতে চাইছিস? মর গিয়ে। না না ইবু বেশি, আমরা নই, মরতে চলেছেন আপনি। হয়তো ইনকো সাজানা নিজেই সেটা দেখবেন, আর নইলে দেখব আমি। আমাকে কিন্তু কেউ সাদা উম ফাগর জান নামে ডাকে না, যার অর্থ নিম্নবর্ণের সাদা মানুষ, যে রক্ত ঝরানোর কূট পরিকল্পনা করে করে কিন্তু নিজে কাপুরুষের মতো পিছিয়ে যায়, আর ওই কাজ করার দায়িত্ব ফেলে ফেলে যোদ্ধাদের ঘাড়ে। বিদায় ইবু বেছি। শিয়ালে আপনার রক্ত মাংস খেয়ে ফেলার পরও যদি কিছু থাকে তো কথা দিলাম আমি ফিরে আসব, কবর দেব যা বাকি থাকে। কারণ ইনকো সাজান আপনাকে অবশ্যই মৃত্যুদণ্ড দেবে। মেঝেতে পড়ে থাকা মৃত্যুপথযাত্রী জুলু সৈন্যটি কাঁপতে উঠে অন্যদের বলল, ভাইয়েরা, আমাকে এভাবে ফেলে চলে যাবে তোমরা? এক কদম এগিয়ে তাকে পরীক্ষা করে দেখল এক ক্যাপ্টেন। একবার মাথা নেড়ে সে বলল, ও যাবে। লিভারে গিয়ে ঢুকেছে সাদা মানুষের বজ্র। তবে ওটা তোমার বদলে ইউবেসিকে গাঁথলেই ভালো হতো। ইনকো সাজানার কিছু ঝামেলা কমতো। তবে তুমি মরবেই। তোমার হাতে এখনো শক্তি আছে। এই নাও বর্ষা। তুমি জানো এটা কোথায় গাঁথতে হয়। আর মারা যাওয়ার আগে বলো যদি কোনো বার্তা থাকে তোমার। মনে আছে ভাই, 20 বছর আগের লড়াইয়ের কথা? কেমন করে পাশাপাশি দাঁড়িয়ে লড়েছি আমরা। মনে আছে পণ্ড দানব আমার উপর ঝাঁপিয়ে পড়েছিল, ওকে ঠেলে ফেলে আমাকে বাঁচিয়েছিলে তুমি, আর ওকে মেরে ফেলেছিলে। তোমার মেয়েকে আমি বলবো কোথায় নেকলেসটা পাওয়া যাবে। আরও বলবো ওর প্রথম ছেলের নাম তোমার নামে রাখতে বলেছ তুমি। শুভরাত্রি ভাই। তোমার আশেগাইটা ব্যবহার করো। আমিও জানি তোমার ক্ষমতা খুব তোমার ক্ষতটা খুব যন্ত্রণাদায়ক। আর তুমি নিজেকে মারতে না পারলে ইবু বেশি বর্ষাটা তোমার উপর ব্যবহার করবে। শুভরাত্রি ভাই আমার। আপনাকেও বিদায় ইবু বেশি। আমরা টেগুলো পার হয়ে যাচ্ছি। ভাই, পারলে ইনকো সাজানোর জন্য অপেক্ষা করো। তাকে বলো কিভাবে মারা গেছে চিৎকারকারী। জুলু সৈন্যদের দরজা পার হতে দেখল পড়ে থাকা সৈন্যটা। বহু কষ্টে উঠে দাঁড়ালো সে, তুলে নিল বর্ষাটা, নিজেকে গেঁথে ফেলল সে। পড়ে যেতে যেতে বর্ষাটা ছুটে গেল তার হাত থেকে। সেটা গিয়ে লাগলো ইসমাইলের গায়ে। ফলার আঘাতে রক্ত বেরিয়ে এলো তার গা থেকে, কিন্তু সেদিকে ওর খেয়ালই নেই। মৃতদেহ তিনটির দিকে আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে দেয়াল ঘেঁষে বসে পড়ল সে। ইসমাইলের নিজের মন থেকেই উঠে এলো, ওদের খুন করেছ তুমি ইসমাইল। প্রতিশোধের জন্য ওরা এখন ঈশ্বরের কাছে আকুতি জানাচ্ছে। ভুলেও কখনো একা থেকো না, নয়তো ওদের আত্মা তাড়া করে ফিরবে তোমায়। মৃত প্যাস্টর পড়ে যাওয়ার সময় এমনভাবেই পড়েছে যে এখন ইসমাইলের মনে হচ্ছে ওর দিকেই তাকিয়ে আছে সে। নির্নিমেষ খোলা দৃষ্টিতে যেন ইসমাইলের সমস্ত পাপের বয়ান জেনে নিচ্ছে সে। আর ঠিক তখনই খোলা জানালা দিয়ে ডুবন্ত সূর্যের লালচে সোনালি আলো এসে
পড়ল প্যাস্টরের চেহারার উপর। ঠিক একজন সন্ন্যাসীর মতো উদ্ভাসিত হয়ে উঠল তার চেহারা। গলার ক্ষতটা থেকে এক ফোঁটা রক্ত গড়িয়ে গিয়ে পড়ল মেঝের উপর। যে সামান্য শব্দটুকু হলো তাই ইসমাইলের কানে শোনালো পিস্তলের গুলির মতো। এতে করে উঠে বসার শক্তি পেল ইসমাইল। ভীত হায়নার মতো ছিটকে বের হয়ে গেল ঘর থেকে। বাড়ির সীমানা দেয়ালের সামনে দাঁড়িয়ে মনে পড়ল ৩০ জন লোক আসতে বলেছিল ও। ওরা হয়তো এতক্ষণে জায়গা মতো পৌঁছে গেছে। গিয়ে দেখা দরকার। তাছাড়া মানুষের সাহচর্য এখন দরকার আতঙ্কিত ইসমাইলের। কাজেই রওনা হয়ে গেল ও। মনে হলো যা হয়েছে আসলে ওর জন্য খুব একটা খারাপ হয়নি। এখন পথের কাঁটা বলতে রইল কেবল এক ডরিও। অবশ্য এই সাদা লোকটিকে কোনো না কোনোভাবে তাড়ানো খুব বড় কোনো সমস্যা না। এদিকে আজকের অঘটন প্রকাশ করার মতো কেউ নেই, কারণ মৃত মানুষেরা কথা বলে না, জুলুরাও মুখ খুলবে না। কাজেই র্যাসেলের এখন আর কোথাও যাওয়ার জায়গা নেই। তাই আশা করাই যায় যে ইসমাইলের দিকে ফিরবে রাসেল। কিন্তু তারপরও র্যাসেলকে ভয় পায় ইসমাইল, জুলুদেরকে ভয় পায়, এবং আরও কিছু শক্তি আছে যা কোনো সংজ্ঞা দিয়েই বোঝানো সম্ভব না। ইসমাইল জানে এই সব শক্তিকে ওর ভয় পেতে হবে। ইতিমধ্যেই নিজের চারপাশে ওই অদৃশ্য শক্তিগুলোর ভীতি জাগা নিয়ে উপস্থিতি টের পেতে শুরু করেছে ও। কুলুফের উপর চলে এলো ইসমাইল। ঝোপের ভেতর থেকে ওকে ডাকলো কেউ। ইসমাইলের রুক্ষ জবাব, বাইরে বেরিয়ে আয় কুত্তা। ঝোপের ভেতর থেকে বের হয়ে এলো এক লোক। সসম্ভ্রমে ইসমাইলকে সেলুট করলো সে। বলল, সর্দার, আপনার হুকুম পেয়েই রওনা হয়েছি আমরা। এইমাত্রই এসে পৌঁছেছি। কিন্তু রামাহতে কি হয়েছে সর্দার? সব এত নীরব কেন? ইসমাইল ওদের বলল, জুলুরা এসেছিল, মেরে রেখে গেছে শিক্ষক আর তার স্ত্রীকে। আমি ওদের বাঁচাতে চেষ্টা করেছিলাম। দেখ, এই করতে গিয়ে ক্ষত তৈরি হয়েছে একটা। আর রামাহ এর কালোরা সবাই পালিয়ে গেছে। আফসোস করে উঠল কালো লোকটি। বলল, খুব খারাপ হয়েছে। শিক্ষক লোকটি ছিল খুবই ভালো আর পবিত্র মানুষ। কোনো সন্দেহ নেই তার আত্মা এই অপমৃত্যুর শোধ নেবে। এমন কিছু ঘটবে সেটা আমিও অনুমান করেছিলাম, কারণ গত রাতে খোদা মালুম কোথা থেকে যেন একটা কুকুর এসে ঢুকে পড়েছিল আপনার ক্রালের বেড়ার ভেতর। কাঁদতেই থাকে ওটা, কাঁদতেই থাকে। আমরা সবাই বহু চেষ্টা করেছি, কিন্তু মারতে পারিনি কুকুরটাকে। ভেবেই নিয়েছিলাম ওটা নির্ঘাত একটা ভূত। আপনার স্ত্রীরা সবাই ভেবেছে আপনার বুঝি কোনো ক্ষতি হয়েছে। দুশ্চিন্তায় ছিল তারা। ধমক মেরে লোকটাকে থামিয়ে দিল ইসমাইল। বলল, থামো, বদ জাদুকর কোথাকার। নয়তো ওই ভূত কুকুরের চেয়েও জোরে কাঁদবে তুমি। অবাক হওয়া দৃষ্টি ফুটে উঠল তার চেহারায়। ভদ্র স্বরে সে বলল, আমি খারাপ কিছু বোঝাইনি সর্দার। যাক, এখন আপনার হুকুম কি সর্দার? এখানে অপেক্ষা করব আমরা। মনে হয় চিৎকারকারীর মেয়ে, যাকে জুলুরা বলে, ইনকো সাদানা ই জুলা, সে আসছে। তার কোনো সাহায্য দরকার হতে পারে। ৩০ জন লোক আনতে বলেছিলাম, এনেছো? এনেছি সর্দার। ঝোপে লুকিয়ে আছে ওরা। তারপর পরিহাস তরল কণ্ঠে সে বলল, আমিও ভেবেছিলাম জুলুদের যে হুকুম দিতে পারে ইনকো সাজানা ই জুলা যার নাম, তারও সাহায্য দরকার হতে পারে। তাকে সাহায্য করতে পারলে আমরা খুশিই হব। ১৫ টেগুলা পার হয়ে যেভাবে রানীর মতো ডিনগানের ক্রালে গিয়েছিল র্যাসেল, সেভাবেই আবার ফিরে আসছে ও। ওর সামনে সেই সাদা শার্টটার লাগাম ধরে এগিয়ে আসছে টাম্বুসা, আর পেছনে ঘোড়ায় চড়ে আসছে রিচার্ড। সৈন্যদের অর্ধেক ওদের আগে আর অর্ধেক পেছনে। রাত হলে বিশাল কোনো ক্রালে একাকী রাত কাটাচ্ছে র্যাসেল। ওর সেবার জন্য ওখানে থাকছে
উচ্চ বংশীয় কুমোরী জুলু মেয়েরা। তবে রিচার্ডের কপালে জুটছে বেড়াহীন চিরিহীন কোনো ক্রাল। ইসমাইল নদী পার হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই র্যাসেলরা ওখানে এসে পৌঁছল। ক্যাম্প করলো নদীর পাড়ে। রিচার্ডকে তলব করলো র্যাসেল। যাত্রাপথে ওর সাথে তেমন একটা কথা বলার সুযোগ পায়নি র্যাসেল। রিচার্ড এলে ইংরেজিতে ওকে জিজ্ঞেস করলো শরীর স্বাস্থ্যের হাল কেমন, জুলুরা ভালো ব্যবহার করছে কিনা। তবে ওদের বিদেশি ভাষায় কথাবার্তা নিয়ে রেগে আছে জুলুরা, কারণ স্পাইরা ওদের কথার অর্থ বুঝতে পারছে না। যা হোক, র্যাসেলের প্রশ্নের জবাবে রিচার্ড বলল শরীর ভালোই, কিন্তু এখন তোমার পরিকল্পনা কি? নদীর পানি অনেক উঁচু দিয়ে বইছে। পার হওয়া এই মুহূর্তে কষ্টকর হবে মনে হয়, তবে অসম্ভব না। শুনলাম আজ সকালেই সশস্ত্র জুলু সৈন্য নিয়ে নদী পার হয়েছে ইসমাইল নামে এক সাদা লোক। সম্ভবত এর কথাই আমাকে বলেছিলে তুমি। র্যাসেল জানে ওর উপর চোখ রেখেছে জুলুরা, তাই খবরটা শুনেও চেহারায় বিস্ময় ফুটতে দিল না ও। স্বাভাবিক চেহারা রেখেই প্রশ্ন করল, তা কি করে সম্ভব? আমি তো শুনেছি অনেক দিন আগেই জুলুল্যান্ড থেকে পালিয়ে এসেছিল ইসমাইল। কিন্তু তাহলে সৈন্য নিয়ে কি করে নদী পার হয় ওরাও? নদী পার হয়ও তা জানি না র্যাসেল। তলে তলে কোনো রহস্য ঘোট পাকাচ্ছে। আমি কিছু জিজ্ঞেস করলেই জুলুরা কাঁধ ঝাঁকিয়ে বলে ওরা কিছু জানে না, সব রাজা জানে। আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে র্যাসেল, জুলুদের আমি কিছুই জিজ্ঞেস করতাম না। তখন ওরা ধরে নিত সবই জানা আছে তোমার। জানি। আজকেই আমরা ওপারে যাব, তবে নদী পার হব শুধু তুমি আর আমি, আর কেউ না। রামাহতেও আমরা কেবল দুজনে যাব, সেটাও আজই। আমার মন বলছে খুব বড় কোনো দুর্ঘটনা ঘটে গেছে। ভীষণ ভয় করছে আমার রিসার্চ। কিন্তু একা আমরা নদী পার হব কি করে? জুলুদেরই বা ম্যানেজ করবে কি করে? প্রশ্ন করলো রিসার্চ। এখনো জানি না, তবে তুমি যেখানে ক্যাম্প করেছো ওখানেই তোমার আর আমার ঘোড়াগুলোকে স্যাডল পরিয়ে প্রস্তুত করে রেখো। সময় হলে আমি তোমার কাছে আসব। এখন যাও। র্যাসেলকে সেলুট করে চলে এলো রিচার্ড। টাম্বোসা আর অন্যান্য ক্যাপ্টেনদের ডাকলো র্যাসেল। জিজ্ঞেস করলো নদীর কি অবস্থা, কারণ নদীটা ওদের ক্যাম্প থেকে ৮ মাইল দূরে। টাম্বোসা বলল নদী খুব রেগে আছে, আমাদের কারো পক্ষেই নদী পার হওয়ার চিন্তা করাও সম্ভব না। তাই বেশ, আমি নিজেই নদী দেখব বলে ঘোড়া যেখানে রাখা আছে সেদিকে এগুলো ও পেছনে পেছনে গেল টাম্বুসা আর ওর দলবল। ওখানে স্যাডল বিডল পরানো অবস্থায় দাঁড়িয়ে আছে দুটো ঘোড়া। পাশে মাটিতে বসে ধূমপান করছে রিচার্ড। র্যাসেলদের আসতে দেখে লাফিয়ে উঠে দাঁড়ালো। সেলুট করলো র্যাসেলকে, কিন্তু ওর দিকে ফিরেও তাকালো না র্যাসেল। লাফিয়ে উঠল ধূসর রঙের মেয়ারটার পিঠে। রিচার্ডকেও ঘোড়ায় চড়তে ইশারা করলো। ওদিকে উদ্গ্রীব হয়ে উঠেছে ডাম্মুসা। উদ্বিগ্ন কণ্ঠেই জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছেন ইনকো ছাজানা? নদীর পানিতে মন্ত্র দেব, যাতে পানি শান্ত হয়ে যায়। তাহলে আগামীকাল নদী পার হতে পারবো আমি। ডরিও, এসো। তুমি এসো টাম্বুসা, বাকিরা থাকুক। আমার জাদু সবাই দেখতে পারবে না, নয়তো ওদের চোখ অন্ধ হয়ে যাবে। ক্যাপ্টেনরা দ্বিধা করছে দেখে কষে এক ঝাড়ি লাগালো ওদের র্যাসেল। চলে গেল ওরা। ঘোড়ার পিঠে রিচার্ড আর পায়ে হেঁটে ওদের সাথে রওনা হলো টাম্বুসা। নদীর পাড়ে যেখানে ওকে সালাম জুলুরা গ্রহণ করেছিল সেখানে পৌঁছে র্যাসেল দেখল নদীতে পানি আছে বটে, কিন্তু ঘোড়ার পিঠে বসে অনায়াসে নদী পার হওয়া সম্ভব। তখন রিচার্ডকে বলল, আমাদের বাধা দেওয়ার কেউ নেই, কাজেই এখনই নদী পার হব আমরা। আর টাম্বুসা তোমাকে মারতে বর্ষা না তুললে ওকে কিছু বলো না। আমার সাথে সবসময় সদয় আচরণ করেছে সে। তারপর টাম্বুসাকে বলল, আমি পানির সাথে কথা বলেছি, পানি আমার ক্ষতি করবে না। সময় এসেছে, তাই তোমাদেরকে কিছু সময়ের জন্য
আমাকে ছেড়ে যেতেই হবে। আমার শ্বেতাঙ্গ ভীত। ডরিওর সাথেই এগিয়ে যাব আমি। তুমি টাম্বুসা ছাড়া আর কেউ নদী পার হয়ে আমাকে অনুসরণ করবে না।